সে বারবার বলতে চাচ্ছে যে আমি তো মিথ্যা কথা বলবো না, মানে মিথ্যা কথা বলবো না মানে আমাকে এসি রুমে রাখছে, যা খেতে চাইছি সেইটা খাওয়াইছে। তখন আমরা কিন্তু সবাই ইনভলভ হয়ে যাই তার সাথে, যে প্লিজ তোমার সাথে আরো হাজার হাজার বন্দী যারা ছিল তাদের কন্ডিশনটা এক্স্যাক্টলি অপোজিট ছিল, তুমি এমন কিছু মিডিয়াতে বলবা না যেটা সবাইকে সবার কথাটাকে মিথ্যা প্রমাণিত করবে। এই প্রথম আলো গ্রুপ একজন আছে আপনার বিডিআর তদন্ত কমিশনে, তারা দুইজন ক্লোজ ফ্রেন্ডস অর মেটস অর সাম আদার রিলেটিভস, আই ডু নট নো। তারা একজন আছে বিডিআর এর নতুন তদন্ত কমিশনে, আর একজন আছে গুম কমিশনে। এবং এরা কিন্তু ওই কমিশনটাকে আওয়ামী লীগের লোকজন রাজনীতিক অপোনেন্টদেরকে গুম করতো, আর এখন তাদের টাকা পয়সা দিয়ে গুম কমিশনকে গুম করে ফেলছে। আমি এই যে 6 মাস 7 মাস নিলাম, ওই পুরা জায়গাটাকে টেম্পারিং করা হয়েছে সবকিছুকে। একটা পর্যায়ে আইসিটি যখন প্রথম যায় তখন তারা ছবি টবি তুলে এটাকে বলে যে আর এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না, কিন্তু ওই ভিজিটটা না হলে কিন্তু বাই দিস টাইম আমরা ওইখানে হয়তো দেখতাম সবাই গেস্ট রুম, ওখানে বিছানা এসি টেসি লাগানো রুম হইতে পারে। তখন কিন্তু আর পুরা জাতির সামনে এই আয়নাঘরের গল্পটা একটা কাল্পনিক গল্পই থেকে যেত। আমার মনে হয় বিষয়টা একটু অন্যরকম ছিল। ব্রিগেডিয়ার আজমি নিঃসন্দেহে একটা হাই প্রোফাইল প্রিজনার ছিল, গুম। যখন হাসিন জিনিসটা এক্সপোজ করে দিয়েছে যে সে জীবিত আছে, তখন সবাই একটু তাকে ডিফারেন্ট ভাবে শোকেস করতে চাইছে। যে হাসিন যে বর্ণনাটা দিয়েছে হায়না ঘরে, আজমিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন সে বেরিয়ে আসে এমন আয়না ঘরের ছবিটা দিবে যে আজিফ তাকে একটা ভিআইপি রুমের মধ্যে বন্দি রাখা হয়েছিল, এর বেশি যেন সে বলতে না পারে। তাকে 8 বছর বন্দি রাখা হয়েছিল বা ক্লোজ অ্যারেস্ট রাখা হয়েছিল, সে যা ইচ্ছা তা খেতে পারতো, যে বই পড়তে চেত তাকে সেটা পড়তে দেওয়া হতো, যা কাগজ কলম লিখতে বই লিখতে চাইলে তার কাগজ কলম দেওয়া হতো, সবকিছু ছিল। এমনকি শেষ পর্যায়ে তার রুমে টাইলস লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, এবং সে যা খেতে চেত সেটাই তাকে দেওয়া হতো। এইটার সাথে কিন্তু অন্য বন্দীদের সম্পর্ক কমপ্লিট ডিফারেন্ট ছিল। তাদের প্রচন্ড রকম মানে একেবারে প্রাগ ঐতিহাসিক যুগের, আমি বলবো সে বর্বরচিত অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। এবং আজমিকে প্রিপেয়ার করা হয়েছে সে যেন এসে মিডিয়াতে ঠিক একই ঘটনা আমার মনে পড়ছে বিডিআর এর হত্যার সময় কর্নেল শামস, সিও 44 রাইফেল ব্যাটালিয়ন, তার ব্যাটালিয়ন বিদ্রোহ করে, তাকেই প্রথম টিভি এবং মিডিয়ার সামনে আসতে দেওয়া হয় এবং সে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য রাখে এবং সে নিজেকে খুব ইয়ে করে ডিফারেন্ট হিসেবে প্রেজেন্ট করে। আজমিকেও ঠিক একই রকম ভাবে শোকেস করা হয়েছে যে সে যে এসে গল্পটা বলবে। সত্যিকার অর্থে 5 তারিখ আমরা 1 তারিখ থেকে তো আমরা রাস্তায়, এই কর্নেল হাসিন ফেরদৌসের মাথায় 13টা সেলাই আছে। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনীর বা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কারো মাথায় কেউ কোনো আঘাতের কোনো চিহ্ন দেখাতে পারবে কিনা। তা আমরা সবাই রাস্তায়, কিন্তু সেই পরিস্থিতিতে সারাদিন রাস্তায় থাকার পরে সন্ধ্যায় বাসায় আমি ফিরছি পরে হাসিন আমাকে কল দিছে যে স্যার চলেন আমরা ব্রিগেডিয়ার আজমি আরমান এদেরকে উদ্ধার করি, নাহলে আজকে রাত্রে যদি এদেরকে মেরে ফেলে তাহলে তো এদেরকে কেউ খুঁজে পাবে না, জানবেও না যে এরা জীবিত। এই কিন্তু আমাকে জাস্ট আমরা সেপারেট হওয়ার ঘন্টা একের মধ্যে হি এগেন কল আস ব্যাক, যে চলেন। তাহলে ঠিক আছে আসো আমার এখানে, আমাকে আসছে এবং উই মুভ টু ডিজিএফআই। দ্যাটস হাউ উই। তার আগ পর্যন্ত কিন্তু আজমির ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হতো, এবং আজমি উদ্ধারের পরে তার ভাই একবার মাত্র আমাকে কল দিয়েছে, আজ পর্যন্ত আর খুঁজে নাই। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, আমি শুধু বলতেছি কি ঘটনাটা ঘটছে। আজমি আমার সাথে কথা বলছে, বাট সে বারবার বলতে চাচ্ছে যে আমি তো মিথ্যা কথা বলবো না, মানে মিথ্যা কথা বলবো না মানে আমাকে এসি রুমে রাখছে, যা খেতে চাইছি সেইটা খাওয়াইছে। তখন আমরা কিন্তু সবাই ইনভলভ হয়ে যাই তার সাথে, যে প্লিজ তোমার সাথে আরো হাজার হাজার বন্দী যারা ছিল তাদের কন্ডিশনটা এক্স্যাক্টলি অপোজিট ছিল, তুমি এমন কিছু মিডিয়াতে বলবা না যেটা সবাইকে সবার কথাটাকে মিথ্যা প্রমাণিত করবে। তোমার মুখ দিয়ে একটা কথা বলা আর অন্যের কথা বলা, আমরা কিন্তু রেগুলার ওর সাথে ইন্টারাক্ট করি এবং একজন একজন করে ওর সাথে দেখা করি এবং তাকে কনভিন্স করি যে তুমি মিডিয়াতে আসবে না, তুমি 8 বছর পুরা সমাজের থেকে বাইরে ছিলা, তুমি কথা বলবা না, তুমি আগে সবার সাথে সবকিছু জানো বুঝো, ইউটিউব দেখো, গত 10 বছরে বা 8 বছরে কি হয়েছে দেশে সেটা জানো, আগে বুঝে আপডেট হয়ে গেট ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, দেন অনলি ইউ শুড কাম টু মিডিয়া। সে কিন্তু অস্থির ছিল এবং সে তাকে প্রিপেয়ার করে যে স্ক্রিপ্ট দিয়ে মুক্তি দেওয়া হয়েছে ওইটাই চাচ্ছিল অথরিটি যেন সে ওইটা বলে ফেলে, তাহলে অনেকেই মুক্তি পেয়ে যাবে
আমাকে খুব ভালো রাখছে, এবং তার গল্পটাকে অন্য সবার আগে বললে আরমান তো কথাই বলে নাই, কিছুই বলে নাই তার গুম পিরিয়ডেরটা। একমাত্র বলেছে আজমি। আজমির বলার হচ্ছে যে আজমি কিন্তু বন্দী ছিল না শুধু, এরা কিন্তু শুধু বন্দী ছিল, এরা ছিল আয়নাঘরের বন্দী। তারা একেবারে ঠিক একটা বন্দী, নিরীহ বন্দী হিসেবে জীবন কাটিয়েছে। কিন্তু আজমি হাসিন যেটা করেছে, সে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সে তার ওই র্যাব এবং তার ব্যক্তিগত যে ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট দিয়ে সে পুরো জিনিসটাকে সে স্কেচ আউট করছে। সে কোথায় আছে, কি আছে, তার আশেপাশে কারা আছে, সবাইকে সে আইডেন্টিফাই করেছে, এবং কিভাবে তাদের ডিউটি লগ মেনটেন করা হয় সবকিছু ডকুমেন্টেড রাখছে, এবং তাদের পরিচয় পর্যন্ত সে নাম বের করে ফেলছে কথা বলতে বলতে বিভিন্ন ওসিলায়। তো এই জিনিসটা তো আপনার আজমি বা আমার অন্য কোনো বন্দী প্রমাণ করতে পারবে না যে সে আয়নাঘরে ছিল। কিন্তু হাসিনের কাছে এমন প্রমাণ আছে যেটা দিয়ে সে আদালতেও প্রমাণ করতে পারে তাকে অ্যারেস্ট করার সময় তার অস্ত্রটা ফেলে দিছে, সেই অস্ত্রটা সিজ করা হয়েছে, ইট ইজ অন রেকর্ড। মিরপুর ডিএইচএস পরিষদ বিষয়টা অন রেকর্ড রাখছে যে তাকে ধরে নিয়ে গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়গুলোই কিন্তু তার গুমের প্রমাণটা হবে, এবং গুমের প্রমাণটা হলেই কিন্তু আইসিটিতে যে গুমের মামলা আছে সেই মামলার অধীনে যারা যুক্ত, এটার সাথে যারা দায়ী, তাদেরকে শাস্তি দেওয়া যাবে। এই আর আজমি বা অন্যদের সাক্ষীর কিন্তু কোনো প্রমাণ নাই। আমি বলছি আমি গুম হয়েছি, কিন্তু আরেকজন বলবে না যে হ্যাঁ আমি নিশ্চিত, হ্যাঁ তুমি ওইখানে গুম ছিলা। এই জিনিসটা হচ্ছে পার্থক্য, এবং নাবিলা এটা ডেলিভারেটলি করছে। এবং তার যে পরিচয় পেলাম, এই প্রথম আলো গ্রুপ একজন আছে আপনার বিডিআর তদন্ত কমিশনে, তারা দুইজন ক্লোজ ফ্রেন্ডস অর মেটস অর সাম আদার রিলেটিভস, আই ডু নট নো। তারা একজন আছে বিডিআর এর নতুন তদন্ত কমিশনে, আর একজন আছে গুম কমিশনে। এবং এরা কিন্তু ওই কমিশনটাকে আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক অপোনেন্টদেরকে গুম করতো, আর এখন তাদের টাকা পয়সা দিয়ে গুম কমিশনকে গুম করে ফেলছে। এটা হচ্ছে আমাদের কনসার্ন এবং চিন্তার বিষয়। গুম কমিশন কেন এভাবে গঠিত হলো এত বিতর্কিত লোক দিয়ে, এবং সেখানে তারা ওরা কিন্তু কাজটা শুরু করেছিল ভালো, কিন্তু ওটার মধ্যে যে বীজটা দেওয়া হয়েছে সে আস্তে আস্তে বড় একটা গাছে, বট গাছে পরিণত হয়েছে। এই নাবিলাতে এখন সবকিছু কন্ট্রোল করতেছে, সে ডিসাইড করতেছে কে, এটা তো চেয়ারম্যান করার কথা, এবং তার করার, উনি একজন বিচারক, উনি তো সবকিছু কোন সাক্ষীর কোন মানে গুমে থাকা কার তথ্য সব থেকে বেশি সম্পূর্ণ, যেটা বিচারে গেলে অবশ্যই প্রমাণিত হবে, তাকেই তো আমি সামনে নিব। সব থেকে বড় জিনিস সময় গেইন করার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। যখন আমরা আয়নাঘর বানাই ওইটার মধ্যে লোকজনকে রাখছি, অত্যাচার করছি, তখন ক্ষুণ্ণ হয় নাই? যারা করছে তারা ক্ষুণ্ণ করে নাই, নাকি যারা প্রকাশ করছে তারা ক্ষুণ্ণ করছে? আমি এই যে 6 মাস 7 মাস নিলাম, ওই পুরা জায়গাটাকে টেম্পারিং করা হয়েছে সবকিছুকে। একটা পর্যায়ে আইসিটি যখন প্রথম যায় তখন তারা ছবি টবি তুলে এটাকে বলে যে আর এটাতে কোনো চেঞ্জ আনা যাবে না। কিন্তু ওই ভিজিটটা না হলে কিন্তু বাই দিস টাইম আমরা ওইখানে হয়তো দেখতাম সবাই গেস্ট রুম, ওখানে বিছানা, এসি টেসি লাগানো রুম হইতে পারে। তখন কিন্তু আর পুরা জাতির সামনে এই আয়নাঘরের গল্পটা একটা কাল্পনিক গল্পই থেকে যেত।